কিন্তু এখানে ইউএতে যেহেতু তার পাসপোর্টের বিষয় আসে নাই, কাজে এইটুক তথ্য থেকে মনে করছি আমরা যে যেহেতু ইন্টারপোলের নির্দেশে অনুরোধে ওখানে গ্রেপ্তার করা হয়েছে, আমার মনে হয় যে খুব দ্রুতই সরকার চাইলে এবং সরকার চাচ্ছে, কাজে আমার মনে হয় দ্রুতই চলে আসবে। আওয়ামী লীগের সময় যখন এই পত্রিকায় আসলো তখন কিন্তু এইটাকে আর যে কোনোভাবে হোক এটাকে আর ধামাচাপা দেওয়া যায়নি। এই যে এক ধরনের বিচারহীনতার মধ্য দিয়ে আসলে এই ধরনের লোকগুলো সবসময় দেশ থেকে বাইরে চলে যেতে পারলো, তাকে ফিরিয়ে নিয়ে এসে এই অপরাধগুলোর শাস্তি আমরা নিশ্চিত করতে পারবো কিনা? দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন সেটি যদি একটু রুটে যাই, আমি দুর্নীতির ব্যাপারে বিশেষ করে গত আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির ব্যাপারে একটা চরম পর্যায়ে হয়েছিল এবং মেগা মেগা দুর্নীতির অভিযোগ এসেছিল এবং এটা ওপেন সেক্টর ছিল যে বহু লোকই ক্ষমতায় থেকে দুর্নীতি করছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এবং সেই কারণে কিন্তু এই যে পরিবর্তনের পিছনে কিন্তু অন্যতম একটা কারণ ছিল দুর্নীতির বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা কিন্তু অন্যতম একটা কারণ। গণতন্ত্র একটা কারণ আছে, এটা একটা কারণ, আরও অন্য অন্য কারণ আছে। তো সেইখানে আপনার এই ঘটনাটা কিন্তু আওয়ামী লীগের সময়ই ঘটনা। অর্থাৎ প্রথম যখন কালের কণ্ঠ পত্রিকায় সম্ভবত প্রথম তার যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা কালের কণ্ঠ বা প্রথম হলো আমার খেয়াল নাই, যে কোনো একটা পত্রিকায় কালের কণ্ঠ আছে, প্রথম এইটা একটা রিপোর্ট আকারে আসলো এবং সেখানে আমরা প্রথমেই তথ্যটা পাইলাম যে সাবেক আইজিপি কোথায় কী করেছে এবং সেখানে যে রিপোর্টটা এসছে ওটা কিন্তু তথ্যভিত্তিক এবং ওটা অনুসন্ধানী রিপোর্ট, অর্থাৎ তারা খোঁজ খবর নিয়েই তথ্যগুলো দিয়েছে। কিন্তু এর আগে আপনি যেটা বললেন যে তার রিটায়ারমেন্টের বক্তৃতা বলেছে দুর্নীতি করেননি, কিন্তু এমনিতে মানুষের মধ্যে ইয়ে ছিল যেহেতু ক্ষমতায় থাকলে যখন র্যাবের প্রধান থাকেন, আইজিপি থাকেন, পুলিশ কমিশনার থাকেন, এটা এমনিতেই খবর থাকে যে এদের বিরুদ্ধে নিশ্চয়ই দুর্নীতি থাকে। এবং বিশেষ করে পুলিশ বাহিনীর বিরুদ্ধেও এরকম বক্তব্য আছে যে পুলিশের দায়িত্বে থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে পুলিশের কাছ থেকে অনেক দুর্নীতির কথা শোনা গেছে। তো কিন্তু ঘটনা হলো যে আওয়ামী লীগের সময় যখন এই পত্রিকায় আসলো তখন কিন্তু এইটাকে আর যে কোনোভাবে হোক এটাকে আর ধামাচাপা দেওয়া যায়নি। এবং ধামাচাপা না দেওয়ার কারণে কিন্তু তখন একটা বিরাট আলোচনা এসছে যে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। এবং এক পর্যায়ে দুদকের পক্ষ থেকে তার যখন ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হলো, এটা একটা প্রসেস লাগে, তো কয়েকদিন সময় লাগে, তো তার আগেই উনি টের পেয়ে উনি কিন্তু বাংলাদেশ থেকে উনি চলে গেলেন। তো সেই ক্ষেত্রে ওনার বিরুদ্ধে শুধু ওইটা না, উনি যে বিদেশে ভ্রমণ করেছেন, তার যে সরকারিভাবে তার যে পজিশন, তার যে পাসপোর্ট থাকার কথা রেড পাসপোর্ট, সেটি ছাড়াই কিন্তু উনি যে পজিশনে ছিলেন রেড পাসপোর্ট রেখে উনি কিন্তু বাংলাদেশি গ্রিন পাসপোর্ট যেটা হোল্ড করে উনি কিন্তু বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। এবং আমরা তো পরবর্তীকালে তুরস্কের নাগরিকত্বের বিষয়টাও কিন্তু সামনে এসছে এবং অন্য অন্য দেশে তো বিষয়টা আসছে। তো আমরা অ্যাজ এ হোল এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু আছে পত্রিকায় যে রিপোর্টটা এসেছিল সেখান থেকে আমরা জানি যে একটা বড় দুর্নীতি, বিশেষ করে একটা বড় অর্থনৈতিক কেলেঙ্কারি জড়িত আছে এবং দুদকের মামলা হয়েছে। এর বাইরেও কিন্তু আপনি দেখবেন যে আমাদের শাপলা চত্বরের মামলায় কিন্তু ইদানিং যে ট্রাইব্যুনালে যে মামলাটা হয়েছে সেখানে কিন্তু উনি একজন অভিযুক্ত আছে। এখন আপনার ওনাকে নিশ্চয়ই উনি যেহেতু আওয়ামী লীগের সময় চলে গিয়েছিলেন, কাজে আওয়ামী লীগের পরিবর্তন তো তার প্রায় বছরখানেক পরে হয়েছে 5ই আগস্টে, তারপরের অন্য অন্য যেগুলোয় এসছে তখন আওয়ামী লীগের লেটেস্ট যারা দায়িত্বে ছিলেন তাদের নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল, আর ওইটা একটু ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু যখন যেহেতু দুদকের মামলাটা অনেক আগের এবং মামলাগুলো তদন্ত চলছিল, এক পর্যায়ে কিন্তু এসে কোর্ট থেকে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এই সমস্ত মামলাগুলোতে ইন্টারপোলের রেড নোটিশের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রপার চ্যানেলে আবেদন করা হয়েছিল যে এটা ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য, অর্থাৎ ইন্টারপোলের মাধ্যমে তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করে নিয়ে আসা। এবং এটি অহরহ এটা একটা আন্তর্জাতিক সিস্টেম যে আপনার যে কোনো দেশে যদি এই রিপোর্টগুলো যায়, সেখানে যদি তার ওই দেশের যদি কোনো রিজার্ভেশন না থাকে ওই ব্যক্তির ব্যাপারে, তাহলে তারা ইন্টারপোলের রিকোয়েস্টটাকে ফলো করে তাকে গ্রেপ্তার করে ওই দেশে দিয়ে দেয়। এখন এখানে একটা প্রশ্ন খুব বেশি আলোচনা হচ্ছে যেটা মাসুদ কামাল ভাই বললেন যে আসার ব্যাপারে কোনো বিতর্ক হবে কিনা। আমার দৃষ্টিতে এখানে বিতর্কের কোনো সুযোগ নাই, কারণ উনি যদি অন্য কোনো মামলায় গ্রেপ্তার হতেন, দুবাইতে কোনো অপরাধ বা পাসপোর্ট কেলেঙ্কারি বা অন্য যে কোনো বিষয়, তাহলে ওইখানে মামলা চলমান থাকা অবস্থায় তাকে আনতে গেলে তখন আমাদের এই বন্দি বিনিময় চুক্তির ব্যাপার এবং সময় সকলের ব্যাপার, কারণ ওইখানের কোর্ট ছাড়বে কিনা অনেকগুলো বিষয় জড়িত থাকতো। কিন্তু এখানে সিম্পল গ্রেপ্তারই হয়েছেন ইন্টারপোলের রিকোয়েস্টের প্রেক্ষিতে। এবং পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী যে 300 বিধিতে বিবৃতি দিয়েছেন সেখানে উনি ওই কথাটাই বলেছেন যে ইউএ গভর্নমেন্ট কূটনৈতিক চ্যানেলেই তাদেরকে ইনফর্ম করেছে গভর্নমেন্টকে যে ইন্টারপোলের নির্দেশে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। মানে বিষয়টা আসলে একটু সহজ হতে পারে নাকি অনেকটাই জটিল? না, আমার কাছে এইটুক যদি ফ্যাক্টস থাকে, আমরা তো এখন তো
তথ্যের উপরে আমরা মতামত দিতে পারি। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যটা যদি সঠিক হয় তাহলে আমার মনে হয় না যে এখানে ফিরিতে আনতে অনেক সময় লাগবে বা খুব সময় লাগবে। সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট করলে ওখানে আপনার তার পাসপোর্ট এখন আছে কিনা, নাকি ট্রাভেল পাস লাগবে, এই সমস্ত কয়েকটা বিষয় হয়তো কয়েকদিনের ব্যাপার চলে আসতে পারে। বললেন তিনি আরো অন্যান্য দেশেরও নাগরিকত্ব তার আছে, হ্যাঁ, নাগরিকত্ব থাকলে না, ওই নাগরিকত্ব থাকলে তো ওইখানে নাগরিকত্ব থাকলে সেটা এফেক্ট হবে না, কারণ তাকে তো ইন্টারপোল অ্যারেস্ট করেছে অন বেসিস অফ দ্য বাংলাদেশি সিটিজেন। বাংলাদেশি সিটিজেনের বাংলাদেশে মামলা আছে, সেই প্রেক্ষিতে তাকে ওখানে গ্রেপ্তার করা হয়েছে। আর তার ইউএর পাসপোর্ট আছে এরকম কোনো তথ্য কিন্তু আসে না, আসে তুরস্কের পাসপোর্ট। তাকে যদি তুরস্কে গ্রেপ্তার করা হতো তাহলে ওইটা একটা জটিলতা থাকতো, তুরস্ক নাগরিক হিসেবে সে প্রোটেকশন পাবে কিনা, ওইখানে আবার তার পক্ষে লয়ার এনগেজ করা হতো, সেখানে একটা লিগাল প্রসিডিংয়ের মধ্যে সে একটা প্রবলেম করতে পারতো। কিন্তু এখানে ইউএতে যেহেতু তার পাসপোর্টের বিষয় আসে নাই, কাজে এইটুক তথ্য থেকে মনে করছি আমরা যে যেহেতু ইন্টারপোলের নির্দেশে অনুরোধে ওখানে গ্রেপ্তার করা হয়েছে, আমার মনে হয় যে খুব দ্রুতই সরকার চাইলে এবং সরকার চাচ্ছে, কাজে আমার মনে হয় দ্রুতই চলে আসবে।